আসসালামু আলাইকুম। সুন্দর একটি সকাল। আমরা দেখতে পাচ্ছি গরু চলে যাচ্ছে মাঠে ঘাস খাওয়ার জন্য, আর পাখিরাও ঘর থেকে বের হয়েছে খাবার খাওয়ার উদ্দেশ্যে। সেই গ্রামে বাস করত লালবাবু নামের একজন সাধারণ কাঠুরে। আমরা দেখতে পাচ্ছি সে আজকে ভারী চিন্তায় বসে আছে। তার একটাই চিন্তা যে কিভাবে সংসারটি আর একটু ভালোভাবে চালানো যায়। লালবাবু তার স্ত্রী মালতীকে ডাকছে, বলছে, ওহে ওহে গিন্নি, শুনতে পাচ্ছ? আমার কুড়ালটা নিয়ে আসো, আমাকে তো কাঠ কাটতে যেতে হবে। আমরা দেখতে পেলাম যে পাশের ঘর থেকে তার স্ত্রী মালতী তার সেই পুরনো কুড়ালটি নিয়ে তার দিকেই আসছে। তখন মালতী বলে ওঠে যে, ওগো শুনছ, ঘরেতে একটু চাল ডাল একটু সবজি কিছুই নেই। তুমি সেদিন যা কাঠ কেটে বাজার করেছিল তা তো ফুরিয়ে গেছে। এ কথা শুনে লালবাবুর মুখে যেন কোনো কথা নেই। সে কি বলবে তা বুঝতে পারছে না। সে তো সবসময় এই একই ভাবনায় থাকে যে কিভাবে উন্নতি করা যায়। সে বলল একটু রাগী কণ্ঠেই, এত কথা বলো না তো, দেখতে পাচ্ছ তো কাজে যাচ্ছি, কাজ থেকে ফেরার পথে সব কিছু নিয়ে আসব। এ কথা বলেই তার কাছে কুড়ালটি চাইল। মালতীও তার হাতে কুড়ালটি তুলে দিল। এরপর আমরা দেখতে পেলাম যে লালবাবু তার সেই সুন্দর কুড়ালটি নিয়ে চলে যাচ্ছে কাঠ কাটার জন্য। তাকে যেতে হয় গভীর জঙ্গলে, কারণ গভীর জঙ্গলের অরণ্যেই পাওয়া যায় বড় বড় গাছ, আর তাই কাটে। নদীর পাড় ঘেঁষেই তাদের গ্রাম। সে গ্রাম ছাড়িয়ে এবার লালবাবুর উদ্দেশ্য জঙ্গলের গহীন থেকে গহীনে যাওয়া, আর সে তাই করছে। চতুর্পাশে যেন বড় বড় পশু পাখিরা হুঙ্কার দিচ্ছে। কোথাও আবার সিংহ গর্জন করছে, আবার কোথাও বড় বড় পা ফেলে হাতিরা চলে যাচ্ছে। এসব হুঙ্কার এবং বড় বড় আওয়াজ লালবাবুর কানে আসে, কিন্তু মন অবধি পৌঁছায় না। সে সবসময় ভাবতে থাকে যে এগুলো আমার কিছুই করতে পারবে না, এগুলো আমার কোনো ক্ষতিই করবে না। তাই সে মনে বিশ্বাস আনে আর বলতে থাকে যে আমাকে পারতেই হবে, আমাকে আমার সংসারের ও জীবিকার জন্য আমাকে পারতেই হবে, আমাকে জঙ্গলের গভীরে গিয়ে গাছ কাটতে হবে। তেমনই একদিনে লালবাবু যাচ্ছিল জঙ্গলের গভীরে। সে হঠাৎই দেখতে পায় বড় একটি গাছ ভেঙে গেছে ঠিক মাঝখান থেকে। সে সেই গাছের নিচে একটু অপেক্ষা করে আর ভাবতে থাকে, আজকে যদি আমি এই বড় এই গাছের গুঁড়িটি কাটি তাহলে এখান থেকে অনেক কাঠ পাবো, আর সেগুলো যদি বাজারে বিক্রি করি তাহলে তো অনেক টাকা পাবো। এ কথা বলেই আমরা দেখলাম যে লালবাবু তার সেই পুরনো কুড়ালটি চালাচ্ছে। কুড়ালে ছিল না তেমন ধার। সে অনেক ক্লান্ত হয়ে যাচ্ছিল সেই কুড়াল চালাতে চালাতে। তাই সে বড় গাছের গোড়ায় বসে একটু বিশ্রাম নেয় আর বলতে থাকে, আমাকে একটু বিশ্রাম নিয়ে আবার কাজ করতে হবে। কাজ না করলে তো আমার ছেলেমেয়েরা ভালো লেখাপড়া করতে পারে না। আমাকে তাই করতেই হবে, অধীর পরিশ্রম করতে হবে। এ বলে আমরা দেখতে পাই যে লালবাবু আবারও উঠে দাঁড়ায়। আবারও উঠে দাঁড়িয়ে অনেক পরিশ্রম করে। পরিশ্রম করতে করতে সেই এক পর্যায়ে গাছটি কেটেই ফেলে। তারপরেই সে এক অদ্ভুত জিনিস দেখতে পায়। সে দেখতে পায় যে কাঠের গুঁড়ি থেকে এক অদ্ভুত আলোকোজ্জ্বল বের হচ্ছে। মনে হচ্ছিল যেন এর ভিতর থেকে কোনো স্বর্ণমুদ্রা চিকচিক করছে। এরপর যা দেখে তা দেখে তো লালবাবুর মাথাই নষ্ট হয়ে যায়। সে দেখতে পায় একদম সেই কাঠের গুঁড়ির মাঝখান থেকে কিছু স্বর্ণমুদ্রাযুক্ত একটি সোনার বাক্স। সে সেদিকে তাকিয়ে থাকে আর বলতে থাকে, এ তো দেখছি সোনা মুদ্রা হীরা জহরতে ভরা একটি সোনার বাক্স। এই বাক্সটি কি আমার নেওয়া উচিত? আসলে আমার ছেলে মেয়েদের জন্যই আমি এই বাক্সটি এবার নেব। এ কথা বলেই আমরা দেখলাম লালবাবু আর একটু দেরি করলো না। আসলে লালবাবু তেমন লোভী লোক ছিল না, কিন্তু তবুও পরিবারের তাগিদে তাকে এই সোনার মুদ্রা নিতেই হলো। সেজন্যই সে গাছের গুঁড়ির উপরে উঠে গেল আর তারপরে নিজের হাত দিয়ে সেই সোনার বাক্সটি নিয়ে আস্তে আস্তে আবারও ধীরে ধীরে নেমে আসতে লাগলো। এরপর সে এতগুলো
সোনা মুদ্রা হীরা জহরত দেখে সে খুশিতে নাচতে লাগলো। সে খুশিতে আত্মহারা হয়ে গেছিল। সে বুঝতে পারছিল না সে এগুলো কি করবে। আমরা দেখতে পেলাম সে আর এক মুহূর্তও জঙ্গলে দেরি করল না। সে দৌড়াতে লাগলো। সে দৌড়াতে দৌড়াতে সে একদম নদীর কিনারার কাছে এসে পৌঁছালো। এরপর সে সুন্দরভাবে সেই বাক্সটি হাতে নিয়ে এবার চলল লালবাবু তার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। সে এরকম জিনিস আর কখনোই দেখেনি। এরপর সে বাড়িতে গিয়ে বলল, ওহে গিন্নি, ওহে গিন্নি, তাড়াতাড়ি একটু বাইরে আসো তো, দেখো আমি কি এনেছি, একটু বাইরে আসো। আমরা দেখতে পেলাম তার স্ত্রী মালতী একটু রাগান্বিত অবস্থায় তার দিকে এগিয়ে আসছে। এবং কিছুক্ষণ পরে মালতী বলল, কি হয়েছে, এত চেঁচামেচি করছো কেন? আর তুমি এত তাড়াতাড়ি কাজ থেকে ফিরেছো কেন? তুমি জানো না বাড়িতে কোনো বাজার নেই? বেশি করে কাট না কাটলে কিভাবে বাজার করবে? তখন লালবাবু বলল, এই দেখো আমি কি পেয়েছি, দেখো তো এটি তুমি চিনতে পারো কি না? দেখো আমি একটি সোনার বাক্স পেয়েছি, যাতে কিনা হিরে স্বর্ণ জহরত সব আছে। এ কথা শুনে তো মালতী হাততালি দিল আর বলতে লাগলো, খুব ভালো, খুব ভালো, তুমি স্বর্ণ পেয়েছো, তাহলে এখন তো আর আমরা গরিব থাকবো না। এগুলো আমাদের বিক্রি করতে হবে, এগুলো বিক্রি করে অনেক টাকা পাবো। তখন লালবাবু বলল, হ্যাঁ সেজন্যই তো চেঁচাচ্ছিলাম। তুমি তো ভাবছিলে যে আমি কাজ ফেলে চলে এসেছি, আসলে তা নয়। তুমি বলো তো এখন এগুলো কি করা যায়, কি করব এই স্বর্ণ মুদ্রা? তখন মালতী বলল, ওগো শুনছো, এগুলো আমরা আমাদের গ্রামে যেই স্বর্ণের জুয়েলার দোকানটা আছে সেটিতে আমরা বিক্রি করলে অনেক টাকা পাবো, যা দিয়ে আমাদের সামনের ভবিষ্যতে আর কোনো কাজ করতে হবে না। তখন লালবাবু বলল, তুমি এতক্ষণ একটি ভালো বুদ্ধি দিলে, এই কথাটি আগে বলতে পারলে না? একটা কাজ করি, আমি মোহনবাবুকে একটি ফোন করি আর বলি যে আমরা আসব। আমরা দেখলাম যে লালবাবু তার কাছে থাকা মোবাইল ফোনটি দিয়ে সে জুয়েলারের মালিক মোহনকে একটি ফোন করলো আর বলল, আমরা কিছু স্বর্ণমুদ্রা বিক্রি করব। তখন আমরা দেখলাম যে ওপার থেকে মোহনবাবু বলল, ও আচ্ছা লালবাবু, ঠিক আছে, তুমি কালকে সকালে আমার দোকানে ঠিক 10টার সময় তুমি নিয়ে এসো তুমি যা যা বিক্রি করতে চাও। তখন আমরা দেখলাম গভীর রাতে মালতী ও মালতীর স্বামী লালবাবু গল্প করছিল। তখন মালতী বলল, ওগো জানো, আমাদেরকে এগুলো গাড়িতে করে নিয়ে যেতে হবে, তা না হলে মাঝ রাস্তায় ডাকাত এগুলো চুরি করবে। তখন তার কথায় সায় জানিয়ে লালবাবু বলল, হ্যাঁ ঠিকই বলেছ, এগুলো কাউকে আমরা দেখাতে পারবো না, কাউকে দেখালে সবাই এগুলো চুরি করবে। তখন আমরা দেখলাম পরের দিন সকাল হলো। সকালবেলায় লাল একটি গাড়িতে চলে লালবাবু এবার জুয়েলারের দোকানে এসে পৌঁছালো। এরপর গাড়ি থেকে নামলো লালবাবু ও মালতী। লালবাবুর হাতে ছিল সেই কাঙ্ক্ষিত স্বর্ণ মুদ্রা যুক্ত সেই সোনার বাক্সটি। তারা দোকানের ঠিক ভেতরে যেতে লাগলো। আমরা দেখলাম সেখানেও মোহনবাবু দাঁড়িয়ে আছে। আর তখনই হাতে সেই সোনা মুদ্রাযুক্ত বাক্সটি নিয়েই লালবাবু মোহনের জুয়েলারি দোকানে প্রবেশ করলো। তখন লালবাবু বলল, দেখুন তো মোহনবাবু, এগুলো কি আসলেই স্বর্ণমুদ্রা, না আমাদের কোনো ভুল হচ্ছে? এগুলো আমি গাছের গুঁড়ি থেকে পেয়েছি জঙ্গলে কাঠ কাটতে যাওয়ার সময়। তখন মোহনবাবু বলল, ও আচ্ছা ঠিক আছে, তুমি আগে আমাকে আমার হাতে দাও তোমার এই স্বর্ণমুদ্রাগুলো, আমি ভালোভাবে পরীক্ষা করি, তারপর দেখে বলি। তখন আমরা দেখলাম ঠিক সেরকমই হলো। আর কিছুক্ষণের মধ্যেই মোহনবাবু সেই সোনার বাক্সটিতে থাকা স্বর্ণমুদ্রা ও জহরতগুলো পরীক্ষা করতে লাগলো। সে সুদক্ষভাবে পরীক্ষা করলো আর বুঝতে পারলো এগুলো আসলেই খাঁটি স্বর্ণ। তখনই আমরা দেখলাম যে মোহনবাবুর মাথায় একটি বুদ্ধি আসলো। সে ভাবতে লাগলো, আমি এখন লালবাবুকে অল্প টাকা দিয়ে এগুলো কিনে রাখবো,
আর ঠিক তেমনই হলো। তখন মোহনবাবু বলল, শোনো লালবাবু, এখানে খুব অল্প সামান্যই সোনা আছে, আর তাছাড়া সবই পিতলের, তোমাকে আমি অল্প কিছু টাকা দিতে পারি। তখন লালবাবু বলল, আচ্ছা ঠিক আছে, যা পাবো আমি তাতেই খুশি, আমার অল্পতেই চলবে, আপনি আমাকে অল্প কিছু টাকা দিন, তাতেই আমার হবে। তখন আমরা দেখলাম মোহনবাবু চালাকি করলো, আর চালাকি করে সে লালবাবুকে অল্প কিছু টাকাই দিল। এরপর আমরা দেখলাম যে সে লালবাবু সেই অল্প কিছু টাকা নিয়ে মোহনের জুয়েলারি দোকান থেকে বেরিয়ে গেল। আর এদিকে মনে মনে তো খুব খুশি মোহনবাবু, সে ভাবলো এগুলো তো রাজাদের স্বর্ণমুদ্র, আর সে হা হো করে হাসতে লাগলো আর বলল, এগুলো রাজা বল্লালের সেই হারানো স্বর্ণমুদ্র, এগুলো আমি অনেক টাকা বিক্রি করতে পারবো। তখন আমরা দেখলাম যে কিছুদিন পর হঠাৎই মোহনবাবুর জুয়েলারির দোকানে একটি পুলিশ আসলো, তার হাতে ছিল অনেক বড় একটি বন্দুক। সেই পুলিশটি বলল, শোনো মোহনবাবু, আমি খবর পেলাম তোমার দোকানে নাকি অবৈধ স্বর্ণ বিক্রিতে হচ্ছে, এবং রাজা বল্লালে রেখে যাওয়া সে হারানো সম্পদগুলো তুমি বিক্রি করছো, এখন আমি তোমাকে নিয়ে যাব। তখন মোহন বলল, দেখুন পুলিশ অফিসার, আমি এগুলো কিনে রেখেছি, আমি এগুলো কোনো জায়গা থেকে চুরি করিনি, আমি এগুলো টাকা দিয়ে কিনে এনেছি, এগুলো আমার। কিন্তু পুলিশ তার কোনো কথাই শুনলো না। আসলে এগুলো ছিল রাজাদের হারানো সম্পদ, যেগুলো কিনা পুলিশ তন্ন তন্ন করে খুঁজছিল। এরকম আরও ভিডিও পেতে অবশ্যই একটি সাবস্ক্রাইব করুন লাবণী অফিসিয়াল এই চ্যানেলটি। ধন্যবাদ।